হ্যালো স্টুডেন্টস, বলো কেমন আছো সবাই? আশা করি তোমাদের পড়াশোনা সব ঠিকঠাকই চলছে। ফার্স্ট সামেটিভ এক্সাম তোমাদের আর খুব বেশি দেরি নেই, তাই ফার্স্ট সামেটিভ এক্সামের জন্য পর্যায় সারণী চ্যাপ্টার থেকে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর এখানে আমি দিলাম। তো ভালো করে এগুলো সলভ করে রেখো, ঠিক আছে? তো এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পর্যায় সারণী চ্যাপ্টার থেকে। ওকে, ফার্স্ট সামেটিভ এক্সামের জন্য ক্লাস 10, এই ভিডিওটা কিন্তু ক্লাস 10-এর জন্য। 1 নম্বর প্রশ্ন, সবচেয়ে হালকা ধাতুটি পর্যায় সারণীর কোন শ্রেণীতে অবস্থান করে? তো সবচেয়ে হালকা ধাতুর কিন্তু লিথিয়াম, আর এই লিথিয়াম পর্যায় সারণীর কোথায় থাকে? 1 নম্বর শ্রেণীতে থাকে। 2 নম্বর, পর্যায় সারণীর কোন শ্রেণীতে কঠিন, তরল ও গ্যাসীয় 3 ধরনের মৌলই দেখতে পাওয়া যায়? সেটা হচ্ছে হ্যালোজেন গ্রুপ, তাই না? আর হ্যালোজেন গ্রুপ মানে কত নম্বর শ্রেণী? 17 নম্বর শ্রেণী। এই 17 নম্বর শ্রেণীতে সবথেকে ছোট যে মৌল বা সবথেকে তড়িৎ ঋণাত্মক যে মৌল, তার নাম কি? ফ্লোরিন, এফ। ওকে, আর 17 নম্বর শ্রেণীর সবার শেষ কক্ষপথে 7টি করে ইলেকট্রন বর্তমান। 3 নম্বর প্রশ্ন, দীর্ঘ পর্যায় সারণীতে 20 Ca, তার মানে এটা বলতে চাইছে ক্যালসিয়াম, ক্যালসিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 20 সেটা বলে দেওয়া হয়েছে। এর অবস্থান কি? দেখো, 20কে যদি তোমরা ভাঙো তাহলে 2,8,8,2, অর্থাৎ শেষ কক্ষপথে 2টি ইলেকট্রন আছে। আর আমি একটা ভিডিওতে এক্সপ্লেন করে দিয়েছিলাম যে শেষ কক্ষপথে যদি 2টো বা 1টা থাকে তাহলে সেটাই হবে শ্রেণী সংখ্যা, আর যতগুলো কক্ষপথ সেই কক্ষপথের সংখ্যাটা হচ্ছে পর্যায় সংখ্যা। তাহলে 4টে কক্ষপথ অর্থাৎ 4র্থ পর্যায় এবং 2য় শ্রেণী, তাহলে 1 নম্বরটা হবে অ্যান্সার। তীব্র জারণধর্মী মৌলটি পর্যায় সারণীর কোন শ্রেণীতে অবস্থান করে? উত্তর কিন্তু হয়ে যাবে 17 নম্বরে, কারণ ফ্লোরিন, ঠিক আছে, 17 নম্বরে অবস্থান করে। আর এই ফ্লোরিনই কিন্তু বেশি তড়িৎ ঋণাত্মক, আবার তীব্র জারণধর্মীয়। যদি মনে হয় যে আমার কথাগুলো একটু স্লো লাগছে তাহলে ভিডিওর স্পিডটা তোমরা বাড়িয়ে নেবে, 1.5x দেখবে। ওকে, আর আমি একটু আস্তে আস্তেই বলছি যাতে সবাই ভালো করে বুঝতে পারে। 5 নম্বর প্রশ্ন, পর্যায় সারণীর কোনো পর্যায়ের বাম দিক থেকে ডান দিক এবং কোনো শ্রেণীতে ওপর থেকে নিচে মৌলগুলির তড়িৎ ঋণাত্মকতার পরিবর্তন হয় কিভাবে? যদি বাঁ দিক থেকে ডান দিকে যাও তাহলে তড়িৎ ঋণাত্মকতা বাড়ে, আর ওপর থেকে নিচে যদি যাও তাহলে তড়িৎ ঋণাত্মকতা কমে। তাহলে এই দিকে বৃদ্ধি পায় আর এই দিকে হ্রাস পায়, তাহলে এইটা হবে অ্যান্সার। ওকে, পরের প্রশ্ন, বিজারণ ক্ষমতার পর্যায়গত ও শ্রেণীগত পরিবর্তন যথাক্রমে কি হয়? মানে পর্যায় বরাবর আর শ্রেণী বরাবর। বিজারণ ক্ষমতা কিন্তু পর্যায় বরাবর গেলে কমে, আর শ্রেণী বরাবর ওপর থেকে নিচে গেলে বাড়ে। তাহলে উত্তর কোনটা হবে? উত্তর হবে কিন্তু অপশন এ, তাই না? এই দিক থেকে এই দিক কমছে আর নিচে বাড়ছে। নিচের কোন মৌলটির ধাতব ধর্ম সর্বাধিক? একদম বুঝে উত্তর দিতে হবে, কোন মৌলটির ধাতব ধর্ম সর্বাধিক? দেখো, LiNaKrB এরা সবাই 1 নম্বর শ্রেণীতে আছে। ধাতব ধর্ম মানে যে আগে ইলেকট্রন ত্যাগ করতে চাইবে। আচ্ছা, তোমরাই বলো, লিথিয়ামের কটা কক্ষপথ? 2টো, সোডিয়ামের 3টে, পটাশিয়ামের 4টে, রুবিডিয়ামের 5টা, মানে পর কিন্তু বাড়ছে কক্ষপথগুলো। কক্ষপথ যদি বাড়ে তাহলে শেষ কক্ষপথের ইলেকট্রনটা দূরে সরে যাচ্ছে, তার ফলে নিউক্লিয়াসের সঙ্গে আকর্ষণ বলটা কমছে, তাই এ কিন্তু ইজিলি ইলেকট্রন ত্যাগ করে দেবে, তাই না? তাই ধাতব ধর্ম বেশি হবে। তাহলে উপর থেকে নিচের দিকে নামলে ধাতব ধর্ম বাড়বে। তাহলে রুবিডিয়াম যেহেতু শেষে আছে, তাহলে রুবিডিয়ামের ধাতব ধর্ম কিন্তু বেশি এই কটার মধ্যে। ওকে, নিচের কোন মৌলটির অধাতব ধর্ম সর্বাধিক? তার মানে ইলেকট্রন নেবার প্রবণতা সব থেকে বেশি যে কটা আছে সেই কটার মধ্যে। তো কি হবে দেখো, আচ্ছা তোমরা সবাই জানো যে ফ্লোরিন হচ্ছে সব থেকে বেশি তড়িৎ ঋণাত্মক। তার মানে কি? তার মানে সে সব থেকে বেশি ইলেকট্রন নিতে যায়, ইলেকট্রন গ্রহণ করতে চায় তাড়াতাড়ি, তাই না? কারণ দেখো, এর আকার ছোট, ঠিক আছে, তাই শেষ কক্ষপথে যে বন্ডিংটা তৈরি হবে, সমযোজী বন্ধন, সেটা কিন্তু নিউক্লিয়াসের খুব কাছাকাছি থাকবে। তাহলে ইজিলি সে একটা ইলেকট্রন নিতে চাইবে। আর তার থেকেও বড় কথা, এর তো 2,7, তাহলে আর একটা ইলেকট্রন পেলেই 8টা হয়ে যাবে। তাহলে এ কিন্তু ইলেকট্রন নিতে চাইবে, তাহলে এর অধাতব ধর্ম সর্বাধিক ফ্লোরিনের। ওকে,
নিচের কোন মৌলটির আয়নীভবন বিভব সর্বাধিক, তার মানে শেষ কক্ষের ইলেকট্রনকে বার করে আনতে গেলে বেশি শক্তি প্রয়োগ করতে হবে কোনটার? তো উত্তর কি হবে? ভেবে উত্তর দেবে কিন্তু। ওকে, এখানেও কিন্তু উত্তর হয়ে যাবে ফ্লোরিন। কেন বলো তো? দেখো, ও ইলেকট্রন গ্রহণ করতে চাইবে, ও ইলেকট্রন ত্যাগ করতে চাইবে না। তাহলে 7টা ইলেকট্রন থেকে একটা ইলেকট্রন তুমি যদি বের করে আনতে চাও, তাহলে তোমাকে তো বেশি শক্তি দিতেই হবে, তাই না? আবার আকারও কি ছোট। ওকে, দীর্ঘ পর্যায় সারণীর কোন শ্রেণীতে হ্যালোজেন মৌলগুলি অবস্থান করে? এটা তোমরা সবাই জানো, 17 নম্বর শ্রেণীতে। NCOF এর আয়নীভবন বিভবের সঠিক ক্রম কোনটি? তার মানে আয়নীভবনের বিভবের ক্রম অনুযায়ী একে সাজাও। তাহলে আয়নীভবন বেশি সব থেকে কার তুমি এক্ষুনি পড়লে? ফ্লোরিন। তাহলে ফ্লোরিন হবে আগে। আর তুমি যদি ওই 2 নম্বর পর্যায়টাকে ভালো করে দেখো, তাহলে 2 নম্বর পর্যায়টাকে দেখলেই বুঝতে পারবে, বা পরপর আশা করি তোমরা 20 পর্যন্ত সবাই মুখস্থ করেছো। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন। বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন। তাহলে বেশি কার? ফ্লোরিনের, ঠিক কি না? তারপরে অক্সিজেনের, তারপরে নাইট্রোজেনের, তারপরে কার্বনের। তাহলে এইটা হবে সঠিক ক্রম। তাহলে বি হবে অ্যান্সার। আশা করি বুঝতে পেরে গেছো। তারপরে লিথিয়াম, রুবিডিয়াম, পটাশিয়াম, সোডিয়াম মৌলগুলির আয়োনাইজেশন শক্তি সঠিক ক্রম কোনটি হবে? এটা কি হবে উত্তর? ভেবে ভেবে উত্তর দেবে। দেখো, উপর থেকে যখন তুমি নিচে নামছো, আয়োনাইজেশন বিভব কিন্তু কি কমছে। তাহলে রুবিডিয়াম সব থেকে নিচে, তাহলে আয়োনাইজেশন বিভবে সব থেকে কম। তারপরে কি আছে? পটাশিয়াম। তারপরে কি আছে? সোডিয়াম। তারপরে কি আছে? লিথিয়াম। তাহলে উত্তর হয়ে যাবে কিন্তু এইটা। ধাতব ধর্মের সঠিক ক্রম কোনটি? কি বলেছিলাম? ইলেকট্রন যে ত্যাগ করতে চাইবে তার ধাতব ধর্ম বেশি। তার মানে লাস্ট কক্ষে 1টা বা 2টো ইলেকট্রন থাকলে সে ত্যাগ করে দিতে চাইবে, কিন্তু যখনই 7টা থাকবে সে কিন্তু ইলেকট্রন নিতে চাইবে, সে দিতে চাইবে না। তাহলে তার কিন্তু তখন ধাতব ধর্ম কম, অধাতব ধর্ম বেশি। যে ইলেকট্রন নিতে চাইবে তার অধাতব ধর্ম বেশি, ধাতব ধর্ম কম। আর যে ইলেকট্রন দিতে চাইবে তার ধাতব ধর্ম বেশি, অধাতব ধর্ম কম। বুঝতে পেরেছো? তাহলে এখানে বলো কি হবে এখানে? তাহলে এখানে কে সব থেকে বেশি ইলেকট্রন নিতে চাইবে? ফ্লোরিন। তাহলে এর কিন্তু ধাতব ধর্ম সব থেকে কম, এ নিতে চাইছে ইলেকট্রন। তারপরে উপর থেকে নিচে আসছো তো, তারপরে হবে ক্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন। ব্যাস, সব 17 নম্বর শ্রেণীতে দেওয়া আছে এইখানে। বুঝতে পেরেছ? দীর্ঘ পর্যায় সারণীতে পর্যায় ও শ্রেণী সংখ্যা কত? এখানে একটু টাইপিং মিস্টেক আছে, এগুলো 3 নয়, এগুলো হচ্ছে ও। ঠিক আছে? কটা পর্যায় তোমরা এমনিও জানো, 7টা পর্যায় আর 18টা শ্রেণী। তাহলে উত্তর হবে এইটা। নিচের মৌলগুলির মধ্যে কোনটি সন্ধিগত মৌল নয়? সন্ধিগত মৌল কোনটা নয়? উত্তর কিন্তু হয়ে যাবে ক্যালসিয়াম। ক্যালসিয়াম কিন্তু সন্ধিগত মৌল নয়, কারণ ক্যালসিয়াম 2 নম্বর শ্রেণীতে আছে, ক্ষারীয় মৃত্তিকা মৌল, তাই না? তারপরে দেখো, মেন্ডেলিফের পর্যায় সারণীতে পর্যায় ও শ্রেণী সংখ্যা কতগুলো? মেন্ডেলিফের কিন্তু দীর্ঘ পর্যায় সারণী নয়। মেন্ডেলিফের পর্যায় সারণীতে 7টা পর্যায় ছিল আর 8টা শ্রেণী ছিল। ঠিক আছে? আর আধুনিক বা দীর্ঘ পর্যায় সারণীতে ছিল 18টা শ্রেণী। মেন্ডেলিফের পর্যায় সারণীতে নিষ্ক্রিয় মৌলের অবস্থান কোথায়? 0 শ্রেণীতে নিষ্ক্রিয় মৌলের অবস্থান, 0 শ্রেণীতে। মৌলের রাসায়নিক ধর্ম নির্ভর করে পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত কার ওপর? মৌলের রাসায়নিক ধর্ম নির্ভর করে, তো উত্তর কিন্তু হয়ে যাবে প্রোটন সংখ্যার ওপর। ঠিক আছে? রাসায়নিক ধর্ম নির্ভর করে প্রোটন সংখ্যার ওপর। আধুনিক পর্যায় সারণী এবং মেন্ডেলিফের পর্যায় সারণীর ভিত্তি যথাক্রমে, দেখো, আধুনিক পর্যায় সারণী নির্ণয় হয়েছে, মানে যে ভিত্তিতে স্থাপিত হয়েছে সেটা কিন্তু পারমাণবিক সংখ্যার ভিত্তি। এটা মজলে কিন্তু অনেক অবদান রাখে আধুনিক পর্যায় সারণীর ক্ষেত্রে। আর মেন্ডেলিফের পর্যায় সারণীতে কিন্তু পারমাণবিক গুরুত্বের ভিত্তিতে সাজানো হয়েছিল। তাহলে আধুনিক হচ্ছে পারমাণবিক সংখ্যা আর মেন্ডেলিফ হচ্ছে পারমাণবিক গুরুত্ব। তাহলে অপশন এ হয়ে যাবে কারেক্ট। আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে নোবেল গ্যাসগুলোর অবস্থান কোথায়? 18 নম্বর শ্রেণীতে। ঠিক আছে? দীর্ঘ পর্যায় সারণীতে ক্ষার ধাতু, আচ্ছা, নোবেল গ্যাস মানে হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। ঠিক আছে? নিষ্ক্রিয় গ্যাস। হ্যাঁ, দীর্ঘ পর্যায় সারণীতে ক্ষার ধাতু এবং মুদ্রা ধাতুর অবস্থান কত নম্বরে? দেখো, দীর্ঘ পর্যায় সারণীতে ক্ষার ধাতু হচ্ছে 1 নম্বর, এটা তোমরা সবাই জানো। আর মুদ্রা ধাতু কত নম্বরে? মুদ্রা ধাতু হচ্ছে 11 নম্বর শ্রেণীতে। সরি, এটা হবে না, একটা 1 আর একটা 11, একটা 1 আর একটা 11। ক্ষার ধাতু 1 আর মুদ্রা ধাতু 11। ঠিক আছে? আচ্ছা, এর নেক্সট পার্ট পরের ভিডিওতে আসছে। ছোট ছোট পার্টে ভিডিওগুলো আপলোড করছি, 10 মিনিট 10 মিনিট করে লেন্থ ভিডিওগুলোর, যাতে তাড়াতাড়ি দেখে ফেলতে পারো তোমরা। নেক্সট পার্ট, এইটার নেক্সট পার্ট নেক্সট ভিডিওতে আসছে।